হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য এর আগের একটি ক্লাসে আমি দ্বিঘাত করণী স্টার্ট করেছিলাম। সেই ক্লাসে ওই চ্যাপ্টারে বেশ কিছু অংশ নিয়ে আমি আলোচনা করে ফেলেছি। আজকের ক্লাসে আমি তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তোমরা এখনও পর্যন্ত যারা আমার আগের ক্লাসটি দেখোনি তারা সবার আগে আমার সেই ক্লাসটি দেখো, তারপরে তোমরা আজকের ক্লাসটি দেখতে পারো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। আজকের ক্লাসে আমি সবার প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কী করে করণীর যোগ এবং বিয়োগ করতে হয়। তার জন্য সবার প্রথমে আমি এখানে একটি উদাহরণ ধরে নিয়েছি। সেখানে দেওয়া আছে √98 + √8 - 2√32। এখানে এই দুটো করণীর যোগ এবং এখানে বিয়োগ আছে। তাহলে আমি একই উদাহরণের দ্বারা দেখাবো কী করে কোনো করণীর যোগ এবং বিয়োগ করতে হয়। সবার প্রথমে আমাকে যেটা করতে হবে, এখানে যে করণীগুলো দেওয়া আছে এই করণীগুলোকে সরলতম আকারে প্রকাশ করতে হবে। তাহলে তোমরা সবার প্রথমে দেখে নেবে কি তোমাকে যে করণীগুলো দিচ্ছে সেই করণীগুলো সরলতম আকারে প্রকাশ করা আছে কি না। যদি না থাকে তাহলে কিন্তু তোমাকে সেটাকে সরল আকারে প্রকাশ করে নিতে হবে। কিভাবে তুমি একটা করণীকে সরলতম আকারে প্রকাশ করবে দেখে নাও নিয়মটা। প্রথম এখানে যে করণী আছে সেটি হচ্ছে √98। এখন 98কে আমি যদি উৎপাদকে ভাঙি মানে ফ্যাক্টরাইজ করি তাহলে এটাকে 2 দিয়ে গেলে 49। এবার এটাকে 7 দিয়ে যাবে, 7 × 7 মানে 49। তাহলে 98-এর রুট তুমি যখন এই রুট করবে সেখানে দুটো 7-এর জন্য একটা 7 হবে আর একটা 2 সেটা রুটের মধ্যে থেকে যাবে। তাহলে 98কে রুট করলে হয় 7√2। এগুলো তোমরা আগেই শিখেছো, তাই এগুলো নিয়ে আমি বেশি বিস্তারিত বলছি না। √8, 8কে তুমি যদি ভাঙো 8 মানে হচ্ছে 2 × 2 × 2। তাহলে তার রুট করা মানে দুটো 2 থেকে আসবে একটা 2 আর একটা 2 রুটের মধ্যে থেকে যাবে। -2√32 আছে। এবার 32কে তুমি যদি ভাঙো 16, 2 দিয়ে করলে 8, 4, 2। তার মানে দেখতে পাচ্ছ 32 মানে হচ্ছে 5টা 2-এর গুণফল। সেখানে 4টে 2 থেকে, এই যে 4টে 2 থেকে রুট করলে আসবে কত? দুটো 2, দুটো 2 মানে হচ্ছে 4, দুটো 2-এর গুণফলকে আমি 4 লিখতে পারি আর একটা 2 রুটের মধ্যে থেকে যাবে। তাহলে কি হলো? প্রথম করণীটি হলো 7√2, তারপরটি হলো 2√2 আর তারপরটি হচ্ছে 2 × 4 মানে হচ্ছে 8√2। তাহলে এইভাবে কোনো করণী দেওয়া থাকলে করণীর সরলতম আকারে প্রকাশ করে নিতে হয়। এবার তুমি কি করবে? এবার এই করণীগুলোকে যোগ বা বিয়োগ করতে গেলে সেখানে তুমি দেখবে যে এই করণীগুলো সদৃশ করণী আছে কিনা। সদৃশ করণী তুমি কি করে বুঝবে? সদৃশ করণী বোঝার উপায় হচ্ছে যে করণীর এটাকে বলে করণীর অমূলদংশ, এটা হচ্ছে মূলদংশ। এটা একটা করণী যদি হয়ে থাকে তার এটি হচ্ছে মূলদংশ আর এটি হচ্ছে অমূলদংশ। তাহলে সদৃশ করণী হচ্ছে সেই সকল করণীকে বলা হয় যে সকল করণীর অমূলদংশটা একই থাকে। এটা √2, এটা √2 এবং এটা √2। তাহলে এক্ষেত্রে এই তিনটে করণী কিন্তু সদৃশ করণী। তাহলে করণীর যোগ বিয়োগ যখন হবে তখন একই ক্যাটাগরির করণীর মধ্যে যোগ বিয়োগ হবে। ঠিক আছে, মানে সদৃশ করণীর সাথে সদৃশ করণীরই কিন্তু যোগ হয়। ঠিক আছে, তাহলে এখানে √2 কটা আছে? 7√2। তার সাথে তুমি 2√2কে যদি যোগ করো, যোগটা কীরকম হবে? এর মূলদ আর এর মূলদ এই দুটো অংশ যোগ হয়ে যাবে। তাহলে 7 আর 2 মানে হলো 9 আর অমূলদ অংশটা একই থাকবে। তাহলে এটার সাথে এটাকে যোগ করা মানে এটাকে তুমি এইভাবে ভাবতে পারো, এখানে 7√2 মানে হচ্ছে 7টা √2 আর এখানে দুটো √2 আছে, এগুলো যোগ করা মানে 9টা √2। ঠিক আছে, যোগের নিয়ম বোঝা গেছে। 7√2 তার সাথে 2√2 করা মানে 7 + 2 মানে মূলদ অংশটা যোগ হয়, 7 + 2 মানে 9√2, তার সাথে মাইনাস হবে 8√2। তাহলে বিয়োগের ক্ষেত্রেও নিয়মটা একই। তাহলে এখানে মূলদ অংশ হচ্ছে 9 আর এই করণীর মূলদ অংশ হচ্ছে 8। তাহলে 9-এর থেকে 8 বিয়োগ হলে কত হয়? 1। 9 - 8 মানে 1। তাহলে 1 × √2, 1 × √2 মানে শুধু √2। 1-এর সাথে কোনো সংখ্যা গুণ করা মানে √2ই হবে। ঠিক আছে, তাহলে 9√2 মানে 9টা √2 থেকে 8টা √2 বিয়োগ হলে একটা √2 থাকে। তাহলে এইভাবে করণীর যোগ বিয়োগ করা হয়। তাহলে সেক্ষেত্রে তুমি কি শিখলে? যে কোনো একটা করণী দেওয়া থাকলে সেই করণীটাকে প্রথমে আমি কী করব? সরলতম আকারে প্রকাশ করব। সরলতম আকারে প্রকাশ করার পর তারপর দেখব যে করণীগুলো সদৃশ কিনা। যদি সদৃশ করণী হয়ে থাকে তাহলে সদৃশ করণীর সাথে সদৃশ করণী যোগ হয়। তাই এখানে তিনটে করণী সদৃশ। তাহলে সদৃশ করণী যোগ বিয়োগ কীভাবে করব? যে মূলদ অংশগুলোকে শুধু যোগ করে দেব, বিয়োগ থাকলে মূলদ অংশগুলো বিয়োগ করে দেব। তো এখানে 7√2-র সাথে 2√2 যোগ করা মানে 9√2 হলো, কারণ এর মূলদ অংশ হচ্ছে 7, এটা হচ্ছে অমূলদ অংশ। এর মূলদ অংশ 2
এটা হচ্ছে অমূলদ অংশ। তাহলে যোগের ক্ষেত্রে মূলদগুলো যোগ হবে, 7 + 2 9, অমূলদটা যেমন আছে থেকে যাবে। তারপর -8√2, 9 থেকে 8 মাইনাস হলে 1, অমূলদ অংশ যেমন আছে আছে। তাহলে 1 × √2 মানে রুট। এবার আমি তোমাদের শেখাবো কী করে করণীর গুণ করতে হয়। তার জন্য এখানে 3টে করণী নেওয়া হয়েছে, একটি √8, একটি 3√3 এবং একটি 2√45। তাহলে এদের গুণের ক্ষেত্রে আমি এটাকে এইভাবে লিখব, 8 গুণ 3√3 গুণ 2√45। এই 3টে করণীকে গুণ করব। কী করে গুণ করতে হয় দেখো। তাহলে সবার প্রথমে যেটা করতে হবে, করণীগুলোকে সরলতম আকারে প্রকাশ করবে। করণীগুলোকে যোগের মধ্যে, যোগ বিয়োগের ক্ষেত্রেও যেমন আমি বলেছিলাম যে কোনো করণী যোগ বিয়োগ করার ক্ষেত্রে সেগুলোকে সবার প্রথমে সরল করণীতে প্রকাশ করে নিতে হবে, এক্ষেত্রেও তাই। তাহলে √8 যেটা, √8কে সরল করণীতে প্রকাশ করলে কত হয়? √8 মানে 2 × 2 × 2। তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরোবে আর একটা 2 রুটের মধ্যে থাকবে। এই করণীটি, এটা কিন্তু সরলতম আকারে প্রকাশ করাই আছে, এটাকে তুমি আর সরল করতে পারবে না। আচ্ছা, ইন্টু 2 ইন্টু, এবার হচ্ছে √45, 45 মানে 5 দিয়ে যাবে, এটা 5 × 9, আবার 9 মানে হচ্ছে 3 × 3। তাহলে দুটো 3 থেকে একটা আসবে 3, আর √5টা, এটা রুটের মধ্যে 5টা থেকে যাবে। তাহলে প্রথমে কী করলাম, করণীগুলোকে সরলতম আকারে প্রকাশ করে নিলাম। এইবার করণীর গুণ কী করে করতে হয় দেখো। যে এই যে প্রথম করণী, তার এটি হচ্ছে মূলদ অংশ, এটি হচ্ছে অমূলদ অংশ, বা এটা র্যাশনাল, এটা ইরেশনাল। সেকেন্ডার ক্ষেত্রে র্যাশনাল, ইরেশনাল, মূলদ, অমূলদ। এটা মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা। এবার করণীর গুণের ক্ষেত্রে সমস্ত মূলদ সংখ্যাগুলোকে আগে গুণ করতে হয়। এই যে এখানে মূলদ সংখ্যা হচ্ছে 2, এর মূলদ সংখ্যা হচ্ছে 3, এর মূলদ সংখ্যা 2, এখানে আরেকটা মূলদ সংখ্যা আছে 3। তাহলে এই গুণফলের ক্ষেত্রে সমস্ত মূলদ সংখ্যাগুলোকে এক জায়গায় গুণ করতে হয়, তার সাথে গুণ করতে হয় অমূলদ অংশগুলোকে। অমূলদ অংশ কী আছে? এটা হচ্ছে √2, এটা হচ্ছে √3, এটা হচ্ছে √5। তোমাদের এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে করণীর যখন আমি গুণ করছি, তাহলে এই গুণের ক্ষেত্রে দেখতে হবে করণীগুলো সমমূলীয় কিনা, অর্থাৎ করণীগুলোর ঘাত ইকুয়াল আছে কিনা। এখানে যে 3টে ঘাত দেওয়া আছে, সেই 3টে ঘাত কিন্তু তিনটেরই কিন্তু এটা দ্বিঘাত, অর্থাৎ রুট যেহেতু আছে তাই ঘাত হচ্ছে 2। এবং আমাদের সিলেবাসে আমরা বলেছিলাম আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিঘাত করণী। তাহলে এখানে যে করণীগুলো গুণ করব সেই ক্ষেত্রে প্রত্যেকের ঘাত 2 থাকবে, তাহলে সেদিক থেকে কিন্তু তোমাদের কোনো চিন্তার বিষয় নেই। তাহলে গুণ কীভাবে করছি, প্রথমে মূলদ সংখ্যাগুলোকে এক জায়গায় লিখছি গুণ আকারে, গুণ, এবার অমূলদ সংখ্যাগুলো √2, √3, √5 এইগুলোকে এক জায়গায় লিখলাম। এবার মূলদগুলোকে গুণ করলে কী হবে, 2 × 3 6, × 2 12, × 3 36। আর অমূলদ অংশগুলোকে গুণ করলে কী হবে, রুটের মধ্যে এটারও রুট, এটারও রুট, এটারও রুট, তার মানে রুটের মধ্যে 2 × 3 × 5, এইভাবে পুরোটাকে আমি রুটের মধ্যে লিখতে পারি। তাহলে ইকুয়াল টু দাঁড়ালো 36, 2 × 3 6, × 5 30। ঠিক আছে, 36 √30, এইভাবে করণীর গুণ নির্ণয় করতে হয়। বুঝতে পেরেছো? এবার আমি তোমাদের শেখাবো করণী নিরসন বলতে কী বোঝায়। একটি প্রদত্ত করণীকে অন্য একটি উপযুক্ত করণী দিয়ে গুণ করে তাকে মূলদ রাশিতে পরিণত করার পদ্ধতিকে করণী নিরসন বলে। তার মানে কি হলো, ধরো আমি এখানে একটা করণী ধরে নিলাম 2√6, এই যে করণী, এই করণীর সঙ্গে আমি এখানে কাকে গুণ করলে গুণফলটা একটি মূলদ রাশি হবে, মূলদ রাশি বা র্যাশনাল নাম্বার। তাহলে এই করণীর সাথে কাকে গুণ করলে মূলদ রাশি হচ্ছে, যাকে গুণ করে আমি মূলদ রাশি পাবো সেই সংখ্যাটাকে, মানে এই যে করণী, এটাকে বলবো এই করণীর করণী নিরসক উৎপাদক। এটাকে আমি কি বলবো, করণী নিরসক উৎপাদক। আর এই যে পদ্ধতি, এটাকে বলা হয় করণী নিরসন। ঠিক আছে, তাহলে আমরা 2√6-এর সাথে আমি যদি √6-কে গুণ করি, 2√6-এর সাথে যদি √6-কে গুণ করো, তাহলে তুমি জানো যে 2 × √6-কে √6 দিয়ে গুণ করলে 6 হয়ে যাবে। তাহলে এটা 2 × 6 মানে 12, যেটা একটি মূলদ রাশি। তাহলে 2√6-কে আমি যদি √6 দিয়ে গুণ করি, তাহলে গুণফলটা কী হচ্ছে, মূলদ রাশি। তাহলে এই যে পদ্ধতি, এটাকে আমি কি বলছি, করণী নিরসন। আর এই যে সংখ্যা, তার সাথে আমি একে গুণ করে, এই যে করণী তার সাথে একে গুণ করে আমি মূলদ রাশি পেয়েছি,
তাহলে এই যে যাকে আমি গুণ করছি, গুণ করে আমি মূলদ রাশি পাচ্ছি, এই যে করণী, এই করণীটিকে বলা হয় করণী নিরসক উৎপাদক। বুঝতে পেরেছ? তাহলে তোমাকে যদি বলে √2 + √3, এটাও তো একটা করণী। তাহলে এই করণীর করণ নিরসক উৎপাদক বা করণ নিরসন করতে বললে তুমি কি করবে? এর সাথে কত দিয়ে গুণ করবে? তখন √2 + √3 থাকলে তুমি এর সাথে সবসময় √2 - √3 দিয়ে গুণ করবে, বা √2 - √3 থাকলে তাকে তুমি সবসময় √2 + √3 দিয়ে গুণ করবে, যাতে তুমি a + b × a - b, মানে a + b আকারে থাকলে একে a - b দিয়ে গুণ করব, আর a - b আকারে থাকলে তাকে a + b দিয়ে গুণ করলে গুণফলটা মূলদ রাশি পাবো। তুমি দেখো √2 + √3 মানে এটা a + b আকারে আছে, সেটাকে a - b এর যে আকার তাকে দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে এটাকে দিয়ে যদি গুণ করো, তুমি a² - b² এর ফর্মুলা অনুযায়ী √2² - √3², √2² মানে 2, √3² মানে 3, তার মানে -1, যেটা একটি মূলদ রাশি। তাহলে এটার সাথে আমি এটাকে গুণ করে একটা মূলদ রাশি পেয়েছি। তাহলে এটাকে বলা হয় এই রাশির করণী নিরসক উৎপাদক। তাহলে তোমাকে √2 + √3 এর করণ নিরসক উৎপাদক বললে তুমি বলবে √2 - √3, বা তোমাকে যদি বলে √2 - √3 করণী নিরসক উৎপাদক বললে তখন তুমি বলবে √2 + √3, বা যদি তোমাকে বলে 3 + √5 এর করণ নিরসক উৎপাদক কে, তাহলে তখন তুমি বলবে এর করণ নিরসক উৎপাদক হবে 3 - √5, কারণ এটার সাথে যদি এটাকে গুণ করো, তাহলে গুণ করে দেখো 3 × 3 মানে 9, মানে a + b × a - b ফর্মুলা হবে। এটাকে যদি গুণ করা যায় তাহলে 3² মানে 9 -√5² মানে 5 = 4, যেটা একটি মূলদ সংখ্যা। তো সেই কারণে 3 + √5 এর করণী নিরসক উৎপাদক হচ্ছে 3 - √5, আর 3 - √5 এর করণী নিরসক উৎপাদক হচ্ছে 3 + √5। তাহলে এই যে কোনো একটা সংখ্যাকে তার করণ নিরসক উৎপাদক দিয়ে গুণ করে গুণফলটা মূলদ সংখ্যা পাচ্ছি, এই যে মেথড, এটাকে বলছে করণী নিরসন। তাহলে তোমরা কি শিখলে? যে কোনো একটা সংখ্যা যদি √a হয়, তাহলে তার করণী নিরসক উৎপাদক হবে কত? √a, তাই তো? কারণ রুটের সাথে √a গুণ করলে গুণফলটা হবে a, বা এরকম হতে পারে k√a, এরকম টাইপের হতে পারে। মানে ব্যাপারটা হলো এরকম যে √2 এর করণ নিরসক উৎপাদককে তুমি বলতে পারো √2 এর করণ নিরসক উৎপাদক হবে √2, কারণ √2 সাথে √2 গুণ করলে 2 হয়, যেটা একটি মূলদ সংখ্যা। বা তুমি বলতে পারো এরকমও বলতে পারো 2√2 বা 3√2, এই ধরনের সংখ্যাগুলোও কিন্তু এর সাথে গুণ করলে গুণফলটা কি হয়? একটি মূলদ সংখ্যা হয়। তাহলে এর করণ নিরসক উৎপাদক শুধু √2 হবে এমন নয়, কিন্তু 2√2, 3√2, 4√2 এরকম অসংখ্য সংখ্যা হতে পারে। তাই আমি বললাম যে √এর করণ নিরসক উৎপাদক হবে √a অথবা k√a। বুঝতে পেরেছো? এবং এরপর এরকম শিখলে, ধরো কোনো একটা করণী এরকম আছে a + √b, তাহলে তার করণ নিরসক উৎপাদক কী বলেছিলে? আমরা বলেছিলাম a - √b, এরকম টাইপের হবে। কারণ তাতে কি হবে? a² - b² এর যে সূত্রটা, সেটা প্রয়োগ করলে সেটা একটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে a + √b বা a - √b, সরি, এর করণ নিরসক উৎপাদক a - √b যেমন হয়, এর করণ নিরসক উৎপাদক কিন্তু -a + √bও হতে পারে। এটাও তোমরা মাথায় রাখবে। মানে তোমাকে যদি বলে 2 + √3 এর করণ নিরসক উৎপাদক, তুমি 2 - √3 যেমন বলতে পারো, তুমি -2 + √3ও বলতে পারো। কারণ এই ক্ষেত্রেও দেখো যদি গুণ করো তাহলে গুণফলটা কিন্তু মূলদ সংখ্যা হবে। তার কারণ এই যে 2 + √3, তুমি তখন এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলে এটা 2 - √3 হয়ে যাবে। তাহলে তুমি এখানে a + b × a - b এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তাহলে করলে হবে a² মানে 2a² মানে 4, আর √3 স্কোয়ার করলে হয় 3, যে a² - b² এর ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে -1 পাচ্ছ, যেটি একটি মূলদ সংখ্যা। ঠিক আছে? তাহলে a + √b এই আকারের করণ নিরসক উৎপাদক আমি দেখো 2 + √3 এর জায়গায় 2 - √3 না বলে আমি -2 + √3 বলেছি, মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। মানে এর করণ নিরসক উৎপাদক এটা না বলে এটা বলেছি, সেক্ষেত্রেও কিন্তু দেখো মূলদ সংখ্যা হচ্ছে। তাই এর করণ নিরসক উৎপাদক যে সবসময় a - √b হবে তা নয়, কিন্তু -a + √bও হতে পারে। এবার আমি বলবো কী করে করণীর ভাগ নির্ণয় করতে হয়। ধরো তোমার কাছে দুটো করণী দিয়ে বললো দুটো করণীকে ডিভাইড করো। যেমন আমি ধরো একটি করণী ধরে নিলাম 6√3, তাকে ভাগ করব √2 দিয়ে। তাহলে করণীর ভাগ নির্ণয় করবার সময় প্রথমে করণীকে এরকম ভগ্নাংশের আকারে প্রকাশ করতে হয়। এটাকে তুমি এভাবে প্রথমে ভগ্নাংশের আকারে প্রকাশ করবে। প্রকাশ করবার পর এর হর থেকে করণী নিরসন করতে হবে।
এর হর থেকে করণী নিরসন করতে হবে। তাহলে একে করণী নিরসন করতে গেলে হর থেকে তাহলে √2 এর করণী নিরসক উৎপাদক দিয়ে এখানে গুণ করতে হবে। তো কিছুক্ষণ আগেই বললাম √2 এর করণী নিরসক উৎপাদক তুমি √2 বলতে পারো, তাই আমি উপর নিচে মানে লব আর হরকে √2 দিয়ে গুণ করলাম। তাহলে গুণ করলে কী দাঁড়াবে? গুণ করার নিয়ম কী শিখেছ? 6, অমূলদের সাথে তো অমূলদ অংশটা গুণ হবে, 3 আর 2কে গুণ করলে 6, আর √2 আর √2 গুণ করে হলো 2। এই যে হর থেকে করণী নিরসন করা হলো, মানে করণী নিরসক উৎপাদক গুণ করে তাকে মূলদ সংখ্যায় পরিণত করা হলো। তাহলে হরটাকে মূলদ সংখ্যায় পরিণত করবার পর এবার যদি তোমার এখানে ভাগ যায়, যেমন এটা যাচ্ছে 3 দিয়ে আমি কাটছি, 3√6, এইটা হবে ভাগফল। ঠিক আছে, এইভাবে কোনো করণীর ভাগ করতে হয়। তাহলে তোমরা মনে রাখবে ভাগ করবার সময় প্রথমে করণীটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করবে, তারপর হর থেকে হরকে করণী নিরসন করে তাকে মূলদ সংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে মূলদ সংখ্যায় কনভার্ট করবার জন্য তাকে কী করতে হবে? হরকে করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করতে হবে। এবার করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করলে সেটা তো শুধু হরে করলে হবে না, লবেও করতে হবে। তাই লব আর হরে একই জিনিস দিয়ে গুণ করব, গুণ করার পর হর থেকে করণী নিরসক উৎপাদক গুণ করে সেটাকে মূলদ সংখ্যায় কনভার্ট করব। কনভার্ট করবার পর এবার যদি এখানে ভাগ যায়, মূলদের সঙ্গে মূলদ ভাগ হবে। ঠিক আছে, মূলদ সংখ্যার সাথে মূলদ সংখ্যায় ভাগ হবে। যদি ভাগ যায় তুমি ভাগ করবে, নাহলে ওটাই হবে আনসার। এবার আমরা আলোচনা করব প্রতিযোগী বা অনুবন্ধী করণী বলতে কী বোঝায়, যাকে আমরা বলি কনজুগেট অর কমপ্লিমেন্টারি সার্টস। কাকে বলে? ধরো দুটো দ্বিঘাত করণী আছে, দুটি সরল দ্বিঘাত করণীর, একটাকে ধরো √a ধরলাম, একটাকে ধরো √b বললাম। দুটি সরল দ্বিঘাত করণীর যোগফল এবং এদের বিয়োগফল, এই যে দুটো করণী, এই দুটো করণীর একটিকে অপরটির প্রতিযোগী বা অনুবন্ধী করণী বলে। তাহলে কি বললাম? দুটি সরল দ্বিঘাত করণীর যোগফল এবং বিয়োগফলকে একটির অপরটির প্রতিযোগী বা অনুবন্ধী করণী বলে। তার মানে √a প্লাস √bর তোমার কনজুগেট বা প্রতিযোগী করণী বলতে কী বোঝাবে? √a মাইনাস √b, এরকম। বা ধরো তোমাকে বললো √3 প্লাস √5 এর কনজুগেট সার্ট কী হবে, তুমি তখন বলবে √3 মাইনাস √5। যদি উল্টোটা বলে, ধরো বললো √3 মাইনাস √5 এর কনজুগেট সার্ট কী হবে, তুমি তখন বলবে √3 প্লাস √5। মানে একটা প্লাস হলে অপরটা হবে মাইনাস, এটা মাইনাস হলে অপরটা হবে প্লাস। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাক। আমরা আগের ক্লাস আর আজকের ক্লাস মিলিয়ে এই দুটো ক্লাসের টোটাল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো তোমরা বাড়িতে রেডি করতে থাকো। এর পরের ক্লাসে আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব।